এই গল্পটা স্পেনের এক পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে। এটি 1972 সালের সময়ের, যেখানে দুই শিশু মার্বেলের বল নিয়ে খেলছিল। তখন তাদের মার্বেলের বল হাত থেকে পড়ে নিচের আরেকটি ফ্ল্যাটে গিয়ে পড়ে। যখন সেই শিশুরা ফ্ল্যাটের ভিতরে গিয়ে মার্বেলের বলটা আনতে যায়, তখন তারা সাদা কাপড় পরা এক বুড়ি মহিলাকে চেয়ারে বসা অবস্থায় দেখতে পায়। হঠাৎ বুড়ি মহিলাটি চেয়ার থেকে পড়ে যায়। আসলে তিনি অনেক আগেই মারা গিয়েছিলেন এবং এইখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। এর 4 বছর পর ঠিক সেই বুড়ি মহিলার ফ্ল্যাটে একটি পরিবার এসে থাকে। তারা এই ফ্ল্যাটটা ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছে। ব্যাংকের ঋণ শোধ করার জন্য স্বামী স্ত্রী দুজনেই কাজে চলে যেতেন, আর বাড়িতে থাকতো এই দম্পতির বড় মেয়ে এম্পায়ারো। তার কাজ ছিল বাড়িতে থেকে ছোট ভাই র্যাফেল আর তার দাদুর যত্ন নেওয়া। একদিন সে তার ছোট ভাইকে পোশাক পরিবর্তন করেছিল। তখন হঠাৎ করে পাশে বসে থাকা দাদু গায়েব হয়ে যায়। দাদুকে না দেখে ভয়ে সে ভাইকে ছেড়ে দাদুকে খুঁজতে বের হয়। দাদু তখন বাথরুমে ছিলেন। তাকে দেখে এম্পায়ারও বাথরুমের দিকে যায়, আর হঠাৎই সব দরজা জানালা একসাথে বন্ধ হয়ে যায়। সে দরজার নিচে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে মা বাবাকে ডাকতে থাকে। তার বাবা মা দরজা খুলে তাকে বাইরে নিয়ে আসে এবং তারপর তারা র্যাফেলের রুমে যায়। রুমে এসে দেখে র্যাফেল জানালায় ঝুলে আছে। যদি সে পড়ে যেত তাহলে নিশ্চিতই বাঁচত না। তার বাবা দ্রুত ছুটে গিয়ে র্যাফেলকে ধরে কোলে তুলে আনে। এরপর সে এম্পায়ারকে বকাঝকা করতে শুরু করে। এম্পায়ারও বোঝানোর চেষ্টা করে যে দাদু অদ্ভুতভাবে গায়েব হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ বাথরুমে সব দরজা জানালাও বন্ধ হয়ে যায়, আর দরজার নিচে তাকিয়ে সে এক শয়তানি পায়ের ছাপ দেখেছিল। কিন্তু এম্পায়ারের বাবা মা তার কথা বিশ্বাস করেনি, বরং তাকে আরো বেশি বকাঝকা করে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা এবার এম্পায়ারের আরেক ভাইকে দেখি, যে নিজের রুমের জানালার পাশে থাকা রেলিং এ অন্য বিল্ডিং থেকে আসা একটা চিঠি খুঁজে পায়। সেই চিঠিতে একটা মেয়ের নাম লেখা ছিল। এম্পায়ারের ভাই ভাবে হয়তো কোনো মেয়ে তার সাথে বন্ধুত্ব করতে চাই, তাই সেও নিজের নাম লিখে সেই রেলিং এ বেঁধে অন্য বিল্ডিং এর দিকে ঠেলে দেয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যে মেয়েটি চিঠি নেবে তাকে দেখবে বলে। কিন্তু যখন সে একটু সরে দাঁড়ায়, তখন আবার রেলিং থেকে শব্দ আসে। সে তাকিয়ে দেখে সেখানে আরেকটি নতুন চিঠি রাখা আছে। অন্যদিকে ঠিক তখন র্যাফেল নিজের ঘরে ছবি আঁকছিল। এদিকে এম্পায়ারের দাদু আবার গায়েব হয়ে যান। দাদুকে খুঁজতে বের হওয়ার আগে সে র্যাফেলকে বলেছিল এখান থেকে নড়বে না, কিন্তু এম্পায়ারও বের হতেই র্যাফেল মার্বেল বল গড়ানোর শব্দ শুনতে পায়। বলটি তার ঘরের একদম কাছে পড়েছিল। র্যাফেল যখন বলটা তুলে নেয়, তখন পাশের ঘর থেকে টিভি চালু হওয়ার শব্দ আসে। টিভির পর্দায় একটি ভয়ঙ্কর কার্টুন চরিত্র তাকে কাছে আসতে ইশারা করছিল। কিছু বোঝার আগে রাইফেল টিভির কাছে যায় টিভি বন্ধ করতে, আর তখনই টিভির ভিতর থেকে একটি ভুতুড়ে হাত বের হয়ে তাকে টেনে টিভির ভিতরে নিয়ে যায়। ইতিমধ্যে দেখা যায় রাস্তায় হাঁটতে হাঁটতে এম্পায়ারের দাদুর সাথে তার দেখা হয়ে যায়। দাদুকে নিয়ে যখন সে বাড়ির দিকে ফিরছিল, দাদু বলতে থাকে, না আমি ওখানে যাব না, সেখানে যে নারী আছে সে আমাদের সবাইকে মেরে ফেলবে। এম্পায়ার জোর করে তাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এসে দেখা যায় রাইফেল কোথাও নেই। আতঙ্কে তারা পুলিশের কাছে অভিযোগ করে। এম্পায়ারের মা বাবা রাইফেলকে খুঁজতে বাইরে বের হয়, ফলে বাড়িতে একা থাকে এম্পায়ারও। অথচ ঠিক তখনই একটি ফোন বাজে। এম্পায়ার ফোন ধরতেই ফোনের অন্য পাশ থেকে রাইফেলের কণ্ঠ শুনতে পায়। এম্পায়ারও জিজ্ঞেস করে তুমি কোথায়, কিন্তু রাইফেল নিজেও জানে না সে কোথায় আছে। ফোনে কথা বলার মাঝে এম্পায়ারও স্পষ্ট শুনতে পাই রাইফেলের কণ্ঠ পাশের এক ফ্ল্যাট থেকে আসছে। এম্পায়ারও ফোন রেখে দ্রুত ফ্ল্যাটের দরজায় গিয়ে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। শব্দ শুনে উপরে থাকা আরেকজন প্রতিবেশী বের হয় এবং বলে এই ফ্ল্যাট তো বহু বছর ধরে খোলা হয় না। এদিকে এম্পায়ারের মা বাবা এবং ভাইও সেখানে পৌঁছায়। এম্পায়ারও বলে রাইফেলের আওয়াজ আমি এখান থেকেই শুনেছি। সবাই মিলে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে। রাইফেলকে খুঁজতে খুঁজতে এম্পায়ার এক ঘরে চলে যায়, যেখানে পর্দার আড়ালে একটি ছোট বাচ্চার ছায়া দেখতে পায়। কিন্তু এম্পায়ারও যতই কাছে যায়, সেই ছায়াটা ততই বড় হতে থাকে। পর্দা সরাতেই দেখা যায় সেখানে একটি ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে আছে। সে মাত্র এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো, তার লম্বা বিশ্রী চুল। এটা দেখে এম্পায়ার জোরে জোরে ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। এম্পায়ারের চিৎকার শুনে তার পরিবার ছুটে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। তার বাবা জানালার পিছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। পরের দিন দেখা যায় এম্পায়ারের মা কাজে ছিলেন। সেখানে দোকানে কাস্টমার হিসেবে এক প্যারালাইজড মহিলা আসে। সে এম্পায়ারের মাকে দেখে হঠাৎ সেটি বাজাতে শুরু করে। ব্যাপারটা এম্পায়ারের মায়ের কাছে ভীষণ অদ্ভুত লাগে। তিনি কাছে গিয়ে মহিলার সঙ্গে কথা বলতে চান। ঠিক তখনই সে প্যারালাইজড মহিলার মা চলে আসে। তিনি জানান আমার মেয়ে কথা বলতে পারে না। প্যারালাইজড মহিলা তার মাকে কিছু ইশারায় বোঝায়। আসলে সে এম্পায়ারের বাড়িতে যা ঘটছে সব বুঝে ফেলেছিল।
আসছিল। তাই তার মা এম্পায়ার মাকে একটা কার্ড দিয়ে বলে, এটা সবসময় কাছে রাখবেন, এটা আপনাকে সাহায্য করবে। এদিকে বাড়িতে আবার এম্পায়ার বড় ভাইয়ের কাছে অন্য বিল্ডিং থেকে একটি চিঠি আসে। সে জানালার দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না, একেবারেই না। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সামনে থাকা বিল্ডিং এ গিয়ে দেখবে কে এই চিঠি পাঠাচ্ছে। যখনই সে ওই বিল্ডিং এ ঢুকে, একটি মেয়ে হঠাৎ পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। মেয়েটির হাতে ক্যান্ডেল ছিল এবং সামনে একটি আয়না ঝোলানো ছিল। ছেলেটি যখন আয়নায় মেয়েটিকে দেখতে পায়, তখন সে বুঝতে পারে ওই মেয়ের পা পুরোপুরি উল্টো দিকে। সে কোনো মেয়েই নয়, বরং ভয়ানক এক ডাইনি। ঠিক সেই মুহূর্তে ডাইনিটি তাকে মারার চেষ্টা করে, কিন্তু ছেলেটি বুদ্ধি খাটিয়ে ডাইনিটিকে ঠেলে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যায়। এদিকে এম্পায়ারের পেটেও অদ্ভুত ব্যথা হচ্ছিল। পেট পরীক্ষা করে সে দেখে পেটে অনেকগুলো দাগ আছে, কিন্তু সে গুরুত্ব দেয় না, ভাবে এটা হয়তো অ্যালার্জি। সে দেখে রান্নাঘরে কে একজন অদ্ভুত ভাবে কিছু রান্না করছে। এটা দেখে সে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় এবং দরজা খুলেই দেখে সেটা তার দাদু। ভিতরে গিয়ে সে দাদুর সঙ্গে কথা বলতে চাইলে দাদু হঠাৎ রাফেলের কণ্ঠে তার সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই আবার ফোন বেজে ওঠে। এম্পায়ার ফোন ধরতেই আবারও রাফেলের কণ্ঠ শোনা যায়। আগের বারের মতো এবারও রাফেলের গলা পাশের এক ফ্ল্যাট থেকে আসছিল। এম্পায়ার ফোন ফেলে রেখে দৌড়ে ওই ফ্ল্যাটের দরজা খোলে এবং অবশেষে তাদের ছোট ভাই রাফেলকে সেখানেই খুঁজে পায়। এই অদ্ভুত ঘটনাগুলোতে পুরো পরিবার আতঙ্কে ভেঙে পড়ে। এম্পায়ার মা তার স্বামীকে বলেন, এবার আর না, আমরা এই বাড়িতে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু স্বামী বলে, না, এই বাড়ি কিন্তু আমরা অনেক ব্যাংক লোন নিয়েছি, এটা আমরা ছাড়তে পারবো না। এরপর রাত হয়। এম্পায়ার রুমে ঢুকতে হঠাৎ তার ঘরের সব দরজা জানালা একসাথে জোরে বন্ধ হয়ে যায়, এমনকি লাইটও চলে যায়। সে জোরে চিৎকার করতে থাকে। তার বাবা মা দৌড়ে আসে এবং দেখে এম্পায়ারের দিকে বাড়িয়ে থাকা এক বিশাল আত্মার হাত। তার বাবা দ্রুত তাকে টেনে বাঁচিয়ে নেয়। এই দৃশ্য দেখার পর অবশেষে তারা নিশ্চিত হয় তাদের বাড়িতে সত্যি একটা আত্মা, মানে ভয়ঙ্কর এক ডাইনি আছে। এখন আর এই বাড়িতে তারা কোনোভাবেই থাকবে না। এম্পায়ারের বাবা তাদের সবাইকে নিয়ে একটি হোটেলে চলে যান। পুরো রাত তারা দোয়া করতে করতে কাটান, যেন সে আত্মা থেকে মুক্তি পাওয়া যায় যে তাদের বাড়িতে ছিল। পরের দিন ব্যাংক থেকে এম্পায়ারের মা বাবাকে ডেকে জানানো হয়, আপনাদের খুব দ্রুত লোন শোধ করতে হবে। টাকা জোগাড় করার জন্য এম্পায়ারের বাবা তার বন্ধুদের ফোন করেন, কিন্তু কোথা থেকেও টাকা জোগাড় করা যায় না। এদিকে তিনি দুদিন ধরে অফিসেও যাননি, তাই চাকরি থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে। হতাশ হয়ে এম্পায়ারের মা সেই প্যারালাইজড মহিলার বাড়িতে যান, যার মা তাকে একটি তাবিজ কার্ড দিয়েছিল। এম্পায়ারের মা তাদের বাড়িতে যা যা ঘটেছে সব তাকে জানায়। তখন তারা জানায়, আমরা আগেই সব জানতাম তোমাদের বাড়িতে কি হচ্ছে। তারা এম্পায়ারের মায়ের সাথে তাদের বাড়ি দেখতে যেতে রাজি হয়। এদিকে এম্পায়ার তাদের বাড়ির আগের বাসিন্দাদের খুঁজতে যায়। সেই মহিলা বলতে শুরু করে, যখন আমরা ওই বাড়িতে থাকতাম আমাদেরও পরিবার ছিল, আমার স্বামী, আমার ছেলে, কিন্তু আমরা জানতাম না আমার ছেলে আসলে ট্রান্সজেন্ডার। ছেলে হয়েও সে মেয়েদের মতো থাকতে চাইতো। তার বাবার খুব রাগ হতো, তাই তাকে সবসময় বেসমেন্টে বন্ধ করে রাখতো। কিন্তু সময়ের সাথে তার অভ্যাস বদলায়নি, সে পুরোপুরি মেয়েদের মতো আচরণ করতে শুরু করে। এমনকি মা হওয়ার শখও জাগে তার মধ্যে। এই কারণে আমরা তাকে বেসমেন্টে রেখে বাড়ি ছেড়ে চলে যাই। সেই ছেলেটি সেখানেই কষ্টে তড়পাতে তড়পাতে মারা যায়। তারপর থেকেই তার আত্মা সে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রকাশ পায় যে এম্পায়ার ভাইকে বারবার চিঠি পাঠাতো সে আত্মাই, কারণ সে মা হতে চেয়েছিল। আর এম্পায়ারকে সে দুইবার সুযোগ থাকা সত্ত্বেও মেরে ফেলেনি, কারণ এম্পায়ার তখন গর্ভবতী ছিল। সব জানতে পারে এম্পায়ার দ্রুত বাড়ি ফিরে আসে। তার মা সেই প্যারালাইজড মহিলাকে নিয়ে এসেছে। ঠিক তখনই আত্মা ওই প্যারালাইজড মহিলার দেহে ভর করে এবং সবাইকে আক্রমণ করতে থাকে। এম্পায়ার তখন একটি কাচের টুকরা তুলে নিয়ে আত্মাকে হুমকি দেয়, যদি আমাদের ছেড়ে না যাও আমি আমার এই বাচ্চাকে মেরে ফেলবো। এই কথা শুনে আত্মা থমকে যায়। এম্পায়ার আবারও বলে, তুমি এই বাচ্চাকে চাও তাই না? যদি আমাদের ক্ষতি করো আমি তাকে মেরে ফেলবো। এটা আত্মা আরো আবেগপ্রবণ হয়ে পড়ে। সুযোগ বুঝে এম্পায়ারের বাবা আত্মার দখল করা দেহকে ধরে জানালা দিয়ে ছাপ দেন, কিন্তু এতে তার নিজেরই মৃত্যু হয়। আত্মাটি তবুও মারা যায় না। বাবার মৃত্যুর পরে তার লাইফ ইন্স্যুরেন্সের সব টাকা এম্পায়ার মায়ের হাতে চলে আসে, আর সেই টাকা দিয়ে তিনি বাড়ির লোন শোধ করেন এবং পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই পরিবার চলে যাওয়ার পরও আত্মাটি এখনো সেই বাড়ির একই ঘরে বন্দি অবস্থায় থেকে যায়। সেই দৃশ্য দেখিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।